কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনর আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এনবিআর অচল অবস্থায় ব্যাহত আমদানি রপ্তানি, গার্মেন্টস শিল্পে দৈনিক ক্ষতি 25,000 কোটি টাকার বেশি, আলোচনার তাগিদ। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেবে বিএনপি, সংস্কার শেষে প্রতিশ্রুত সময় নির্বাচন দেওয়ার দাবি। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক নির্বাচন চায় বিভিন্ন দল, মৌলিক সংস্কার ঐক্যমত না হলে গণভোটের তাগিদ। দেশের ব্যাংকিং খাতে অস্থিরতার জন্য দায়ী খেলাপি ঋণ, ঋণের 24% বেশি খেলাপি, জানালেন ডিসিসিআই সভাপতি। লালমনিরহাটে রত্নাই নদীর সেতু ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতি, কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। এবং যুদ্ধে নিহত ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের জানা যায় জনসমুদ্র তেহরান, ঐক্যের ডাক জনতার, অংশ নেননি খামেনি। দর্শক শুভ সকালে দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনর আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি সেবা কার্যক্রম। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের নানা দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের সম্পূর্ণ আমরা পদত্যাগের নিউজটা শাস্তির হুমকি উপেক্ষা করেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবন ও আশপাশের সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় আলোচনা হতে পারে, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা চেয়ারম্যান পদে থাকলে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। চলমান আন্দোলনের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট পরিষেবা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে পূর্ব শর্ত ছাড়া আন্দোলন কর্মসূচি থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে এনবিআর অচলাবস্থা নিরসনে সরকারকে দ্রুত বৈঠকে বসার আহ্বানও জানান তারা। এই আন্দোলনে ব্যবসায়ী নেতাদের ইন্ধন রয়েছে অর্থ উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদও জানান ব্যবসায়ী নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থার প্রেক্ষিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আন্দোলনের কারণে গার্মেন্টস শিল্পের প্রতিদিন প্রায় 25,000 থেকে 2600 কোটি টাকা রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। প্রতিদিন হলো 2,500 থেকে 2600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। আন্দোলনকারীরা ট্রেড ইউনিয়নের কেউ নাই জানিয়ে হঠাৎ নোটিশ দিয়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধের সমালোচনাও করেন ব্যবসায়ীরা। এক মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন,
সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। অচল অবস্থা নিরসনে আন্দোলন পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদও দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও জানান তারা। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সবাই সংস্কার চায় উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি। এদিকে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান রুহুল কবির রিজভী। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার সকালে সিলেটের মেন্দিবাগ পয়েন্টে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজনেস ডায়ালগ 2025। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেবে বিএনপি। সবাই যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা শুধু রাজনীতিতে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন আমির খসরু। জানান, ঢেলে সাজানো হবে শিক্ষা কারিকুলাম। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে, বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব। এদিকে দলীয়ভাবে গণ অভ্যুত্থান দিবস উদযাপনের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জনপ্রতিনিধিদের সেবক হয়ে ওঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী। কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। এ সময় দেশবাসী শেখ হাসিনার গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার চায় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদও জানান তিনি। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের সরকারের নেতৃত্ব দিবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা 12টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। এর মধ্যে 19 জুলাই জামায়াতে ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল হবে। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি, মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি 5 আগস্ট, যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন। সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী
গণমিছিলের আয়োজন করবে। সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। পরে দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করা হয়। ফাহিম ইউসুফের রিপোর্ট। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশ। দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশে উপস্থিত হন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দেশের ইসলামী দলগুলোকে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন, জুলাই সনদ ঘোষণা সহ 16 দফা দাবি উত্থাপন করা হয় দলটির পক্ষ থেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আনুপাতিক হারে নির্বাচন বাস্তবসম্মত নয়, বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্ব অথবা হতে না দেওয়ার উদ্দেশ্য থেকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয় জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংশয় জানান, সবাইকে একমত হতেই হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন উদ্দেশ্য থাকলে ঐক্য হবে না। সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। অনুষ্ঠান শেষে কিছু রাজনৈতিক দলের আনুপাতিক হারে নির্বাচনের দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে
অনেক জটিল অবস্থা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। প্রধান উপদেষ্টার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে ঘোষণা এলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় নিয়ে আশ্বস্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল ২৬ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং উৎসব মুখর হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসেছিলেন উনি, যমুনাতে এসেছিলেন, এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি এখানে এমন ছিল না যে এটা ওপেন করে, উনি আসছেন, ওনারা কথাবার্তা বলেছেন, এবং এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। তো এখানে আসলে যদি এটা এমন অফিসিয়াল ওয়ার্কিং মিটিং হতো তাহলে সেটা অন্য বিষয়, বাট এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ঘটনার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করছে পুলিশ। 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। রাজধানীর সড়কে ক্যান্সার হিসেবে পরিচিত অটোরিকশা, যার কবলে পড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে এবারের থেকে রেহাই পেতে যাচ্ছে নগরবাসী। রাজধানীর সড়কে চালু হচ্ছে ই রিকশা, যেখানে চালক থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত। শাহাদাত নিশাদের রিপোর্ট। রাজধানীর অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও চলাচল করছে অটোরিকশা। চালকদের অদক্ষতা এবং ধীরগতির বাহন হওয়ায় সৃষ্টি হয় যানজট। এবার এর থেকে মুক্তি পেতে যাচ্ছে রাজধানীবাসী। আগস্ট মাস থেকে চালু হতে যাচ্ছে ই রিকশা, যেখানে রিকশা চালকের থাকবে লাইসেন্স ও প্রশিক্ষণপ্রাপ্ত। কিউআর স্ক্যানার থাকবে রিকশায়, যেখানে যুক্ত থাকবে চালকের সব তথ্য। শনিবার সকালে নগর ভবনে ই রিকশার মডেলের উপস্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, পর্যায়ক্রমে উঠিয়ে ফেলা হবে ধীরগতির বাহন। পরিকল্পিতভাবে চলবে ই রিকশা। এসব রিকশার থাকবে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট। অন্য যেই রিকশাগুলো যেগুলো আসলে অনুমোদিত না এই জোনে, সেগুলোদেরকে আমরা গ্র্যাজুয়ালি সরাবো। এগুলো না যে হেভি এফেকশন ড্রাইভ দিয়ে পরশু দিন এখান থেকে সরিয়ে দিতে হবে তা না। গ্র্যাজুয়ালি এই নতুন রিকশাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন, এবং অন্য রিকশাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সেটা পুরো ফেজিং আউটটা আমরা একদম সায়েন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো, কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাবো না। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আপাতত পরীক্ষামূলকভাবে চলবে 2 সিটির 2 জোন, পল্টন, ধানমন্ডি ও উত্তরাতে। অঞ্চল 1, 2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল, এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। রিকশা অ্যাপের মাধ্যমে যুক্ত করা হবে পুরো প্রক্রিয়া, যেখানে কোনো ভোগান্তি ছাড়াই চালকরা নিতে পারবে লাইসেন্স। একই সাথে যত্রতত্র নয়, নির্দিষ্ট সংখ্যক ই রিকশা জোন ভিত্তিক চলাচল করবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা, এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থায় যাওয়া হয়, এটা আর থাকবে না। এই রিকশার দাম হবে 2 লাখ টাকার মধ্যে।
আগস্ট থেকে পরীক্ষামূলক চালু হলেও পর্যায়ক্রমে চালু হবে সব জায়গায়। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দেশের ব্যাংকিং খাত সংকটাপন্ন উল্লেখ করে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, ব্যাংক ঋণের 24% বেশি খেলাপি, যা এ খাতে অস্থিরতার জন্য দায়ী। শনিবার ডিসিসিআই অডিটোরিয়ামে বর্তমানে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, ঋণ গ্রহীতাদের দৃষ্টিকোণ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ব্যক্তি খাতের বিকাশে শ্রমিকদের প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শনিবার রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, ঋণ গ্রহীতাদের দৃষ্টিকোণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশে সর্বোপরি 14টি ব্যাংক বেশি ক্ষতির মুখে, বাকি ব্যাংকে কোনো সমস্যা নেই। বাকি যে 47টা ব্যাংক আছে তাদের আসলে বিশেষ কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কেন বলতেছি বারবার যে এটা ব্যাংকিং সেক্টরের ইস্যু? এটা তো ব্যাংকিং সেক্টরের ইস্যু না, এটা একটা পার্টিকুলার সেগমেন্টের ইস্যু, 14টা ব্যাংকের ইস্যু। এই 14টা ব্যাংক যদি আপনি সিস্টেম থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে বাদ দিয়ে হিসাব করেন, বাকিটা দেখবেন যে এমন কিছু মেজর সমস্যা নেই। এ সময় ব্যাংকিং খাত বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছে বলে জানান ডিসিসিআই এর বর্তমান সভাপতি তাসকিন আহমেদ। বলেন, এ বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকা, যা মোট ঋণের 24%-এরও বেশি। In the absence of synchronized fiscal support, this policy makes risk dampening investment, constrained credit flows, and slowing the pace of recovery. Therefore, a balanced and coordinated response is essential to establish the economy and support private sector growth. এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, বিগত সরকারের সময়ে ব্যাংকগুলোকে কুক্ষিগত করে ব্যাংক খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলে কিছু সুবিধাবাদী লোক 2014-15 পরে যেটা হলো, যে বিশেষ করে ব্যাংকিং সেক্টর যেটা ওনারা বলতে পারেন ভালো আর কি, এই যে ব্যাংক কনসেন্ট্রেশন কুক্ষিগত করা, একটা গ্রুপের মধ্যে আনা এবং পর্যায়ক্রমে ব্যাংকগুলোকে একটা পরিবারের হাতে তুলে দেওয়া, বিভিন্ন ল পাস করা, এটা কিন্তু খুবই একটা। আর প্রাইভেট সেক্টরকে সমৃদ্ধ করতে শ্রমিকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। লুকিং আফটার ওয়ার্কার্স ইজ গুড ইকোনমিক্স। আপনারা সবসময় ওয়ার্কারদের বেতনের প্রশ্ন আসতে মনে করেন এটা কস্ট। এছাড়াও ব্যাংক খাত এবং এলসি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত ব্যবসায়ীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 2022-23 অর্থবছরে লালমনিরহাটের রত্নাই নদীর উপর 120 মিটার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে হয়েছে বড় ধরনের অনিয়ম। সরকারি অর্থ আত্মসাৎ আর ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। মাঠ পর্যায়ে কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। দুদকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। লালমনিরহাটের মোগলহাটে রত্নাই নদীর ওপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক 2016-17 অর্থ বছরের বরাদ্দে নির্মাণ কাজ শুরু হয় 19 অক্টোবর 2016 থেকে, যা শেষ হওয়ার কথা ছিল 25 অক্টোবর 2017। পরবর্তীতে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে স্রোত প্রতিরোধ কাজে 42% ও সংযোগ সড়কে 6% কাজ কম হলেও বিল তুলে নেওয়া হয় পুরোপুরি। জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর হলেও তোলা হয়েছে মাত্র 36 দিনের মাথায়। এই ঘটনায় দুদক গেল 25 মার্চ এলজিইডির 7 কর্মকর্তা ও 2 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে। মামলায় তৎকালীন সময়ের এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর কাদের ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইয়াজুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নাফ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল ইসলাম রিফাত, উপসহকারী প্রকৌশলী প্রেমানন্দ রায়, হিসাব রক্ষক মনোরঞ্জন রায় এবং সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের প্রোপাইটার ঠিকাদার KM বদরুল আহসান, ঠিকাদার মোহাম্মদ আয়ুব আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। অভিযোগ উঠেছে, সে সময় স্থানীয়দের বাধা আপত্তি সব উপেক্ষা করে ঠিকাদার ও এলজিইডি নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়। বর্তমানে সেতুর পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দৃশ্যমান। ব্রিজটা নির্মাণ করতে 4 বছর লাগছে। তা এলাকার লোক মনে করেন যে বাধা দিয়েছিল, কাজ হয় নাই,
আবার ওই পাশে মনে করেন যে ব্রিজটা ভেঙে গেছিল। ব্রিজটা কাজ হয়েছে বটে, ভালো হয়েছে, আমাদের চলাফেরার সুবিধা আছে, দীর্ঘদিন সময় লাগছে, তবে আমরা ভালো করার জন্য বলছিলাম, তা ওরা ওদের মতো ওরা কাজ করে চলে গেছে। দুদকের মামলার পরেও অভিযুক্ত কেউ বরখাস্ত হননি। তবে লালমনিরহাটে কর্মরত বর্তমান এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, অফিসিয়ালি চিঠি পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি আমাদের কাছে কোনো যারা এই বিষয়ে যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই ধরনের কোনো কিছু এখানে আসেনি এখন পর্যন্ত। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীদের দ্বারা পরিমাপ গ্রহণ করে। স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়। এ যেন সেতুর গায়ে শুধু লোহা আর কংক্রিট নয়, লেগে আছে দুর্নীতির ছাপ। দুদক মামলা করলেও জবাবদিহির প্রশ্নে এখনো নিরুত্তর সংশ্লিষ্ট দপ্তর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।